আমাদের আজকের গল্প শ্রাবণের ধারার মতো। কলমে শুভ্রা পাল কুণ্ডু। জানো দিদি, ওই লোকটা যখন মরবে আমি হয়তো লোক দেখানো কাঁদবো ঠিকই, কিন্তু মনের ভেতর থেকে লোকটার জন্য কান্না কখনোই আসবে না। সেই বিয়ের পর থেকে আজ 12 বছর হয়ে গেল, একই জিনিস চলছে। বিয়ের পরপর যখন গায়ে হাত তুলতো তখন ভাবতুম ছেলে মেয়ে হলে আর নিশ্চয়ই গায়ে হাত তুলবে না। দেখতে দেখতে তিনটে মেয়ে হয়ে গেল, তাও লোকটার কোনো পরিবর্তন হলো না। রোজের জুয়া, মদ আর বউকে ঘরে এসে মার, আর সহ্য হয় না গো দিদি। সুলতা আর গৌরী পুকুর ঘাটে এসেছে স্নান করতে। গৌরী বামনবাড়ির একমাত্র ছেলের বউ। সুলতার শ্বশুরবাড়ি 3টে বাড়ি পর তাদের বাড়ি। সুলতা বিয়ে হয়ে এই পাড়ায় আসার পর থেকে গৌরীকে তবু দুটো কথা বলে শান্তি পায়। সই পাতিয়েছে দুজনে, অন্য কোথাও আর সুলতার কথা বলার জায়গা নেই। এই পুকুর ঘাটে স্নান করতে যতক্ষণ আসে ওই ততক্ষণই যায় একটু শান্তি। তাও একটু বেশি দেরি হলেই আবার শাশুড়ির কাছে কৈফিয়ত দিতে হয় সুলতাকে। বয়সে বেশ বড়ই গৌরী সুলতার থেকে। গৌরীর মেয়ে বিয়ের বয়স পার করে ফেলেছে। গৌরীর বাড়িতে সেরকম ঝামেলা নেই, সে নিজের মর্জির মালিক। তার ঘরে আছে তার স্বামী, বৃদ্ধা শাশুড়ি ও এক মেয়ে। ব্যাস, একেবারে ছোট্ট সংসার। যেমন খুশি সে থাকে, তবু তার একটা অশান্তি আছেই। এমন কোনো মানুষ বোধহয় নেই এই পৃথিবীতে যার ঘরে কোনো অশান্তি নেই। সইয়ের মুখের ফোলা জায়গাটা ঘুরিয়ে দেখতে দেখতে গৌরী বলল, তোর গায়ে কি জোর নেই? হতভাগী পড়ে পড়ে মার খাস কেন? ঘুরিয়ে 2-4 ঘা দিতে পারিস না? বিষ ফোটাতে না পারিস, সাপের ফোঁসটা তো করতে পারিস। সেই বিয়ের পর থেকে দেখে আসছি একই জিনিস, কেন যে আঁকড়ে পড়ে আছিস কে জানে। বিয়ের পর 5 বছর তো ছেলে মেয়ের টান ছিল না, তখন তো বাপের ঘরে ফিরে যেতে পারতিস। চলে গেলে এতদিনে তোর জীবনটাই পাল্টে যেত রে শুলো। এখনো সময় আছে, এখান থেকে চলে যা, বেঁচে যাবি। এরা তোকে কোনোদিনও কিছু দিতে পারবে না, শুধু এই মারের দাগ ছাড়া। বাপের ঘাড়ের বোঝা হয়ে যেতে চাই না দিদি। আমার পরে আরও 3টে বোন, তাদের একজনেরও বাবা বিয়ের ব্যবস্থা করতে পারেনি এখনো। আমার এত খরচ করে বিয়ে দেবার পরও যদি ফিরে চলে যাই, তাহলে আমার বাবা মাটার কী অবস্থা হবে বলো তো? তুই ওই চিন্তাতেই মর শুলো। সব সময় অত সবার জন্য ভাবলে আর নিজের কথা ভাববি কেমন করে? এবারে তোর বাপ যখন আসবে তখন তার সঙ্গে নিজের যেটুকু আছে তাই নিয়ে চলে যাবি বাপের ভিটে। সেখানে আর যাই হোক, এরকম রোজ রোজ মার খেতে তো হবে না তোকে। নিজের বলে আর কিছুই নেই গো দিদি। বাবাও আর আসবে না, আমি তাকে মাথার দিব্যি দিচ্ছি। 2 মাস আগে যখন বাপটা আর বোনটা এলো, আমার শাশুড়ি ঘর থেকে ভাঙা চোরার কৌটোটা এনে দেখাতে লাগলো। আমি কটা শাঁখা ভেঙেছি, কটা কাপ ভেঙেছি। ছেঁড়া শাড়ির পুটুলি খুলে দেখালেও কতগুলো শাড়ি জামা ছিঁড়েছি। ওসবের কি কম দাম? 1 পয়সাও যে আমার বাবা দিতে পারে না। হাতে করে নিজের জমির কলাটা মূলোটা যে নিয়ে আসে এতটা রাস্তা বয়ে, তার কোনো মূল্য নেই কি? বলো না দিদি, কি করে বাবার এত অপমান সহ্য করি? বছরের পর বছর এক জিনিস চলছে, তাই আর বাবাকে আসতে বারণ করেছি। আমার দুঃখ দেখে নিজেও দুঃখ পায়, কিছু করতে পারে না, তারও যে হাত পা বাঁধা। তুই আর শোক গাসনি শুলো। তোর বাপ তোর জন্ম দিতে পেরেছে, তোকে বড় করে তোর বিয়ে দিতে পেরেছে, আর তোর এত কষ্ট দেখেও তোকে নিজের সঙ্গে নিয়ে যেতে পারছে না। অমন বাপের না আসাই ভালো। বিয়ে দিয়ে সব দায়িত্ব শেষ হয়ে গেছে। দেখ গে, তোর নতুন মা চেপে দিয়েছে হয়তো, নয়তো তোর গায়ের ক্ষতচিহ্নগুলো কি চোখে পড়ে না তার? সুলতা আর দাঁড়ায় না, চোখের জল আড়াল করতে পুকুরের জলে ডুব দেয় সে। শরীর মন ক্ষণিকের জন্য হলেও যেন ঠান্ডা হয়। শরীরের আঘাতগুলো অবশ্য এখন আর বেশি যন্ত্রণাও দেয় না, মনের আঘাতের কষ্ট বেশি হয়ে গেছে যে। ডুব দিয়ে উঠে শুলো গায়ে কাপড়খানা ভালো করে জড়িয়ে গামছাখানা দিয়ে মুখটুকুনি মুছে গায়ে চাদর দেবার মতো করে গামছা দেয়। তারপর 1 বালতি জল তুলে নিয়ে বাড়ির পথে পা বাড়ায়। গৌরী বলে ওঠে, অমনি রাগ হয়ে গেল? বাপের নামে কিছু বললে সইতে পারিস না, কিন্তু তোর বাপ তো দিব্যি তোর কষ্ট দেখো মুখে কুলু পেটে থাকে। তোর শাশুড়ি কে বা তোর বরকে তো কখনো কিছুই বলতে শুনলুম না।
মেয়েকে যদি শ্বশুরবাড়ির লোক বাপের ঘাড়ে বসিয়ে দিয়ে আসে, সেই ভয়ে চুপ করে শোনে। তোর শাশুড়ি তো তোর নামে যা নয় তাই বলে। কি দেখেছে তোর বাপ এমন ঘরে তোর বিয়ে দিয়েছিল কে জানে। এরা যে শুধু নামেই ভদ্রলোক। আমার বাপে ঠিক ঘর দেখেই বিয়ে দিছিল গো দিদি। বাপের ঘর থেকে এক ঘর উঁচু আমার শ্বশুর ঘর। পাকা বাড়ি, মড়াই ভরা ধান চাষের জমি, ছোট হলেও নিজেদের একটা মুদি দোকান, সবই তো ছিল। এর থেকে ভালো আর কি দেখবে। আমার কপালই খারাপ গো দিদি। তুই চুপ কর শুলো। সব তো দেখলো। যার সঙ্গে বেঁধে দিলে তাকে দেখছিল নাকি তার চেহারা দেখেই বুঝে গিয়েছিল তোর বাপ যে সে কেমন ছেলে। বিশুকে তো আমার বিয়ের পর থেকেই দেখছি অকর্মণ্য ঢেকি। ছোট বয়স থেকে কত যে কাণ্ড করেছে তার ঠিক নেই। অমন ছেলের সঙ্গে বিয়ে দেবার আগে তো একটু খোঁজ খবর নিতে হতো নাকি। বিয়ে করে থেকে বউ বাচ্চাগুলোর কোনো দায়িত্ব পালন করতে পারলো না, তার ওপর শুধু অত্যাচার। পেটের ভাতটাও যদি ঠিক করে জোগাড় করে পেটগুলো ভরাতে পারতো, তাও না হয় দোষ দিতুম না। ও বেটা ছেলে তো কিছুতেই নেই। তোর ছোট মেয়েটা মনে হয় সবে বছর ঘুরল, এর মধ্যেই তো আবার। সুলতা কিছু বলতে পারে না, শুধু বলে সবই আমার কপাল, আমার পোড়া কপালের দোষ। নইলে স্কুলে তো পড়াশোনায় ভালোই ছিলুম। মাস্টাররা বাড়ি বয়ে বাবাকে বলে গেল আরও কটা বছর পড়াতে, অন্তত মাধ্যমিকটা দিই। কিন্তু বাবার চোখে তখন আমার শ্বশুরবাড়ির ছবি, অমন সুপুত্তর ছেলে, তাকে কিছুতেই হাতছাড়া করা যায় না। হ্যাঁ, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে কেমন সুপুত্তর ছেলে বিশু। টের তো আর তারা পাচ্ছে না, পাচ্ছিস তুই। পুরো আঙুল ছাপ ছেলেও। তোর শাশুড়ি তো ছেলের বিদ্যে ঝুড়ি ঝুড়ি মিথ্যে বলে তোর মতো মেয়েটাকে বিয়ে দিয়ে নিয়ে এলো। পড়াশোনা জানা মেয়ে, ক্লাস 9-এ পড়া মেয়ে, বড় জায়ের বৌমা। আরে ওই যে তোর জাতুত ভাসুরের বউ ঝুমকি, ও যে ক্লাস 10 পাশ করা বউ। তাই জন্যই তো তাকে দেখাতে হবে না। নিজের মুখ্য ছেলে শিক্ষিত বউ আনলো। তোর দাদা তো ছিল তোর বিয়ের পাকা কথা বলার দিনে। তোর বাপকে বলেও ছিল হালকা করে এই বাড়িতে বিয়ে না দিতে। তোর বাবা শুনেও কিছু না শোনার ভান করেছিল। যত নষ্টের গড়া এই বাপ মাগুলোই হয়। নিজেদের ঘাট থেকে মেয়েগুলোকে নামাতে পারলে যেন শান্তি, আর সেদিকে চেয়েও দেখে না। আমার বাপ মাটাকেই দেখ না, বিয়ের দেবার পর থেকে আজ অবধি ওখানে টানা 3 দিন থাকার অনুমতি দেয়নি। লোকের শ্বশুরবাড়ি থেকে গিয়ে থাকতে দেয় না। আমার নিজের বাপ মাই চায় না শ্বশুরের ঘর ছেড়ে বাপের ঘরে গিয়ে 2 দিন শান্তি করে থাকি। 2 দিনের বেশি থাকলেই ভাবে বোধ হয় আমরা মা মেয়ে ওদের ঘাড়ে বসে থাকবো সারা জীবন। সব সম্পত্তি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছে। আমাকে কিছু দেবার কথা তাদের মনেও আসেনি। মাকে বলেছিলাম আমি কি তোমাদের পর, তোমাদের মেয়ে নয় নাকি? বলল কি জানিস, মেয়েদের এসব জমি জমা সম্পত্তি কি প্রয়োজন? নারী জীবনের আসল সম্পত্তি তো তাদের স্বামী সন্তান। নিকুচি করেছে অমন বাপ মার। নিজের নামে কিছু থাকলে তবু তো জোর থাকতো কিছু। সব সময় কি মাটির সঙ্গে মিশে থাকতে হবে আমাদের? মাথা উঁচু তো এই বাপ মাগুলোই করতে দেয় না রে শুলো। তোর তো তাও 15-ই বিয়ে দিয়েছে, যা হোক পড়াশোনা করেছিস। আমাকে তো 13তেই বিদায় করে দিয়েছে। সব সম্পর্ক ত্যাগ করে দিয়েছি রে শুলো। বাপ মায়ের মায়া ত্যাগ করেই দিয়েছি। শক্ত পাষাণের মতো হয়ে আছি। এই ভালো জানিস, কোনো দুঃখ কোনো কষ্ট সহজে ছুঁতে পারে না। দিদি, আমি তো পারি না পাথরের মতো শক্ত হয়ে যেতে। কেঁদে কেঁদে মরি। নিজের বাপের ভিটে, আমাদের গ্রাম, আমার স্কুল, ওই সরু মাটির রাস্তা, আমাদের গ্রামের সবচেয়ে বড় পুকুর নীল পুকুর, মাঠের মাঝখানে বালিখাদ, সব কিছু যেন জীবন্ত হয়ে আছে আমার চোখে। বাপের ঘরে যাবার জন্য আকুলি বিকুলি করে কাঁদি, যেতে দেয় না। সব সম্পর্ক কি ছিঁড়ে ফেলা যায় গো দিদি? তুমি কি কষ্ট পাও না? গৌরী সুলতার মুখের দিকে তাকায়, বলে কষ্টগুলোই তো জমে জমে পাথর হয়েছে রে শুলো। তোর বুকেও তো দুঃখের স্তর পড়তে পড়তে একদিন বুকের ভেতরে থাকা হৃৎপিণ্ডটাই পাথর হয়ে যাবে। বেঁচে আছিস কি মরে গেছিস বুঝতে পারবি না, তবু তোর শরীরটা যন্ত্রের মতো সব কর্তব্য করে যাবে। সুলতা বুঝে গৌরীর বুকে জমানো অনেক ব্যথা, তবু খুঁটিয়ে জানতে চায় না। সুলতা জানে ব্যথার জায়গাটা নাড়িয়ে দিলে কেমন লাগে। মনে হয় কেউ বুঝি গলার কাছটা চেপে ধরে আছে।
খুব কষ্ট, দম বন্ধ হয়ে আসতে চায়। সুলতা বলে, দিদি আজ আর দাঁড়ালে হবে না, জানোই তো সব কিছু। ওই মেয়ে, কাল যে বললি কাঁচা আম মাখা খাবি, আমি যে করে নিয়ে এলাম খাবি না? তুমি তো দিলেই না, তাড়াতাড়ি দাও। গৌরীর থেকে আম মাখা নিয়ে মুখে পুরতেই শুলের মুখে এক পরম তৃপ্তির ভাব ফুটে উঠল। কি দারুণ বানিয়েছ গো দিদি। যা যা, আর ঢং করতে হবে না। যা ইচ্ছে হবে বলবি আমাকে, আমি তোকেই পুকুর পাড়িয়ে এনে খাওয়াবো। হাসতে হাসতে পুকুরের সিঁড়ি বেয়ে উঠে গেল সুলতা। পুকুরের সরু পাড় ধরে হেঁটে যেতে যেতে ভাবল, এই টুকরো টুকরো ভালোবাসাগুলোর জন্যই মনে হয় এখনও বেঁচে আছি। নিজের স্বামী শাশুড়ি শুধু ভালোবাসতে পারল না, তাছাড়া শ্বশুর বাড়ির যত আত্মীয় স্বজন আছে সবাই তো আমাকে ভালোই বাসে। ওরা সবাই সাহায্য করে বলেই তো এখনও দুবেলা পেটে খাবারটা জোটে। এই তো সেদিন ঝুমকি বৌদি আর দাদা শাশুড়ি মাকে লুকিয়ে কত খাবার, চাল ডাল চিনি ছোট মেয়েটার দুধের কৌটো ঘরের ভেতর ঢুকিয়ে দিয়ে চলে গেল। ওদের অবস্থা সুলতাদের অবস্থার আকাশ পাতাল তফাৎ। শাশুড়ি খালি বলে আমার জ্যাঠা শ্বশুর নাকি আমার শ্বশুরকে ঠকিয়ে সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়ে বড়লোক হয়ে গেছিল। যে করেই হোক বড়লোক, মনটাও যে বড়লোকের মতোই তাদের। সুলতা ভাবে তার নিজের শাশুড়ির মতো অন্তত তারা নয়। তিনি তো নিজের জমির আয় পুরোটা নিজেই নেয়, নিজেরটা নিজে রেঁধে খায়। এমন নয় যে সুলতা আলাদা হতে চেয়েছিল। উল্টে যেদিন শাশুড়ি আলাদা হলো সেদিন শাশুড়ির পায়ে ধরে কেঁদে ফেলেছিল সুলতা। বারবার বলেছিল, আপনি না দেখলে আমি ওই মেয়ে তিনটেকে কি করে বাঁচিয়ে রাখবো? এরকম করবেন না। আপনার ছেলে কেমন সেটা তো আপনি জানেন, তাহলে আমাদের মাথার ওপর থেকে এভাবে হাত তুলে নিচ্ছেন কেন? এখনও শাশুড়ি নিজের মতো একাই রেঁধে খায়, কিন্তু সুলতার জীবনে খবরদারি চালাতে ছাড়ে না। হাঁটতে হাঁটতে ওপর পাশ থেকে আসা গোসাইগিন্নির সঙ্গে গায়ে গা লেগে গেল। গোসাইগিন্নি ঝাঁঝিয়ে উঠলেন, হ্যাঁ লা, চোখে কি নেবা হয়েছে তোর? দেখে চলতে পারিস না? এক্ষুনি তো পুকুর গাবায় উল্টে পড়তুম আর কি। তা কি ভাবতে ভাবতে চলছিলি লো অত? বলতে বলতে সুলতার হাতে রাখা আম মাখার দিকে নজর পড়ল। ও বাবা, সকাল সকালই টক গিলছিস, আবার পেটে ধরেছিস লো? বাবা, তোদের পেটের ভাত না জুটুক বাচ্চা ঠিক জুটে যায়। কি খাওয়াবি তার ঠিক নেই, বছর বছর একটার পর একটা। বিশুটার নয় পেটে বিদ্যে নেই, তোরও কি নেই? এবারেরটা নাবিয়ে দিয়ে আয়, রাখিস নি। মরণ, ছোট লোকেরও অধমলো তোরা। গোসাইগিন্নির 5টা ছেলে 2টো মেয়ে, 3 ছেলের আর 2 মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন। গোসাই বুড়ো, স্কুলের হেডমাস্টার ছিল, এখন বয়স হয়েছে। স্কুলের ছুটি হয়েছে, কিন্তু বাড়িতে এক দঙ্গল ছেলেরা পড়তে আসে। বুড়ো ওই নিয়েই থাকে, আর বুড়ি সারা পাড়ার খবর নিয়ে বেড়ায়। 3 ছেলের বউ সংসার দেখে, 3 ছেলেরই একটা করে ছেলে হয়েছে। তারা সব শিক্ষিত মানুষ। 2টো নেবার কথা ভাবেনি এখনো। হয়তো শিক্ষিত মানুষরা একটার বেশি ছেলেপুলে নেবার আগে অনেক ভাবে। সুলতা বলল, কেন গো কাকিমা? নাবো তো যাব কেন? তোমারও তো 7খানা ছেলে মেয়ে, নিজের বেলায় মনে হয়নি? যত বড় মুখ নয় তত বড় কথা বলছিস তুই বউ। আমার ঘরে অভাব নেই, এখনও নেই, আর তখনও ছিল না। তোদের মতো নুন আনতে পান্তা ফুরায় অবস্থার মানুষের মুখে এত কথা? লজ্জা করে না রে তোর? তোর বড় মেয়েটা লুকিয়ে আমার পেঁপে গাছ থেকে রোজের পেঁপে পেড়ে নিয়ে যায়। রোজের পেঁপে সেদ্ধ আর ভাত খাস, তবু মুখের তেজ তো কম নয় তোর। সুলতা আর কথা বলতে পারে না। এ যে কি কষ্ট, কি লজ্জা, কি অপমান, শুধু তো ওই মানুষটার জন্যই। মানুষটা ঠিক হলে কি লোকে এত অপমান করতে পারত? এত কথা মুখের ওপর বলতে পারত? সুলতা বাড়ি ঢুকিয়ে জলের বালতিটা দুয়ারে রাখতেই শাশুড়ি ঘর থেকে বলে উঠল, ওই এলো সারা পাড়া চষে। বলি, ওই মেয়েগুলোকে কার ভরসায় ফেলে রেখে পুকুর ঘাটে গল্প করছিলে? সুলতা শাশুড়ির কথার কোনো উত্তর দেয় না। ও জানে শাশুড়ি মেয়েগুলোকে কোনোদিনই দেখেনি, তারা যে সব মেয়ের ঢিপি। তাই আজকে মেয়েগুলোকে দেখার কথা বললে সুলতার চোখে মুখে বিরক্তি এসে যায়। তবু নিজেকে সামলে নিয়ে তাড়াতাড়ি শুকনো কাপড়টুকু গায়ে জড়িয়ে ছোট মেয়েটাকে কোলে তুলে নেয়।
এতক্ষণ দুই বড় দিদি, যাদের বয়স 7 বছর আর 4 বছর মাত্র, তারা তাদের ছোট বোনের খেয়াল রাখছিল। বিশু কাল রাত ভোর বাড়ি ফেরেনি, এরকম সে কখনোই করে না। যতই মদ খাক, বাড়ির রাস্তা তো সে ভোলে না। উল্টে পড়লেও সে নিজের বাড়ির দরজাতে এসেই পড়ে। তাকে টেনে নিয়ে সুলতাই ঘরে ঢোকায়। যতই হোক, ঘরের কেচ্ছা তো যত ঘরের ভেতরে থাকে ততই ভালো। তবু এত আর এক আধ দিনের কথা নয় যে লুকোনো থাকবে। সারা পাড়ার লোকই জানে বিশুর কাণ্ড কারখানা। ভাতের হাঁড়িটা সবে দুমুঠো চাল দিয়ে বসিয়েছে সুলতা। মেয়েগুলোকে সকাল থেকে কিছু খেতে দিতে পারেনি, দেবার মতো কিছু নেই ও ঘরে, তাই ভাতটুকু হলেই একটু ফ্যানে ভাতে দিয়ে বসিয়ে দেবে। দুপুরে নয় 2 ডগ লাউ শাক চেয়ে আনবে কুলির মায়ের থেকে, ওই দিয়েই না হয় আজকের দিনটা চালিয়ে দেবে। এসব ভাবতে ভাবতেই ঘরের ভেতরে পাতা ঠাকুরের আসনে বসে থাকা গোপালকে একটু জল আর চিনির কটা দানা দেয় সে। মুখে বলে, এটুকুতেই সন্তুষ্ট হও, জানি তুমি শুধু ভক্তের ভক্তি দেখো, ভালো ভালো খাবারে তোমার লোভ নেই। তাই যদি হয় তাহলে আমার কোলে আসো না কেন প্রভু। ও কাকি, কাকি। পাড়ার মন্টু সুলতাকে ডাকতে ডাকতে বাড়ির সদর দরজা ঠেলে ঢোকে। কি হয়েছে রে, এত চিৎকার করছিস কেন? বাবারে, তুই তো হাঁপিয়ে গেছিস একবারে। কাকি, তুমি এক্ষুনি আমার সঙ্গে চলো। কোথায় যাব? তুমি চলো আগে, আমি বলছি তোমায়। সুলতা ভাতের হাঁড়িটা নামিয়ে শক্ত ভাতই কটা 2টো থালায় বেড়ে দেয় মেয়ে দুটোকে। তারপর ভাতের ফ্যানটুকু একটা ডেচকির ওপর ছড়াতে দেয় হাঁড়িটা উল্টে। হাঁড়ি ডেচকির মুখে আটকে থাকে অদ্ভুত কায়দায়, পড়ে যায় না। বড় মেয়ে তুলিকে সুলতা বলে, খেয়ে নিয়ে বাড়িতেই থাকবি 2 বোনে, কোথাও যাবি না। আমি মন্টুর সঙ্গে যাব আর আসব। 2 মেয়ে মন দিয়ে ফেনা ভাত খায়। সুলতা মন্টুর সঙ্গে বেরিয়ে যায়। কোথায় যাব রে মন্টু? কি হয়েছে বলবি তো? কাকি, বিশু কাকাকে ওর গায়ের ধেনো সাঁওতাল ধরে রেখেছে। কেন রে, কি করেছে তোর কাকা? আমি তেমন কিছু জানি না গো। কাল রাতে কারখানা থেকে আমি বাড়ি ফিরিনি। কাকা যেমন রোজ বেরিয়ে আসে সেরকম সময় বেরিয়ে গিয়েছিল। আমি একটু বেশি সময় কাজ করছি, কটা টাকা বেশি পাই তবু। রাতে কারখানার মধ্যেই শুয়ে পড়েছিলাম। আজ সকালে মালিক বলল বাড়ি গিয়ে চান খাওয়া করে আবার যেতে, তাই ফিরছিলাম। আমাকে সাঁওতালদেরই একটা ছেলে বলল এক্ষুনি তোমাকে জানাতে, নয়তো অনর্থ হয়ে যাবে। বিশু এই কদিন হলো ওই বিস্কুট কোম্পানিটায় কাজে যাচ্ছিল, তাও রোজ দিন নয়। যেদিন যেত সেদিনের টাকা পেত, তবে সে টাকা বাড়ি পর্যন্ত আসতো না। সুলতা ভয় পায়। কি করেছে বিশু? সব রকম চরিত্রের গুণ তো তার দেখা হয়েই গেছে, আর কি বাকি আছে যা এখন দেখতে হবে? ধেনু সাঁওতালের বাড়ির উঠোনের গাছের গুড়ির সঙ্গে ওরা বেঁধে রেখেছে বিশুকে। বিশু নেশা যে ছুটে গেছে তা ভালোই বোঝা যাচ্ছে। সাঁওতাল বাড়ির নিকানো দুয়ারে ওদের নিজেদের গোষ্ঠীর লোক ভর্তি। ঘরের ভেতর ওদের মেয়ে বউগুলো ওদের ভাষায় কত কিছু বলে চলেছে। সুলতা বিশুর দিকে তাকিয়ে বলল, এখানে পৌঁছলে কি করে? কি করেছ? বিশু মুখে কোনো কথা বলে না, চুপ দাঁড়িয়ে থাকে। মন্টু সুলতাকে বলে, তুমি কাকার সঙ্গে কথা বলো, আমি ধেনু দাদুকে ডেকে আনছি। সুলতা বিশুর সঙ্গে কথা বলতে ইচ্ছে হয় না। সে মন্টুকে ডেকে বলে, দাঁড়া মন্টু, আমিও যাব তোর সঙ্গে। কাকা, বিশুকে এমন বেঁধে রেখেছো কেন? কি করেছো? বৌমা, তোমার বর আমার ছেলের বিধবা বউটারে নিয়ে রেতের অন্ধকারে ভেগে যাচ্ছিল, তারপর ধরা পড়েছে, তাই বেঁধে রেখেছি। আমাদের পরিবারের লোক সব বলছে দুজনার বিয়ে দিয়ে দিতে। আমি জানি ওর বউ বাচ্চা সব আছে, তবু তুমি বইল আমি কি করি? ওই বিধবা বউটারে তো আর কেউ ঘরে তুলতে দিবে না। দাদু, কাকা নেশার ঘরে ছিল, ভুল করে নিজের ঘর ভেবে হয়তো ঢুকে পড়েছিল। মন্টু বলল, না না, কোনো নেশা করে ঢোকেনি সে বউয়ের ঘরে। জানি আমাদের বউয়েরও দোষ ছিল, দুজনে একসঙ্গে পালানোর প্ল্যান করছিল। তাই যদি হয় তবে বিয়েটা দিয়েই দিন, আমার কোনো আপত্তি নেই। ওরাও তো এটাই চেয়েছিল, আপনাদের এখানেই ঘর বেঁধে থাকুক, কারণ আমাদের ঘরে তো এই বিয়ে কেউ মেনে নেবে না। পাড়ার লোকে ছি করবে। শুধু দেখবেন যেন বিশু বাড়ি মুখো না হতে পারে, তাহলে কিন্তু আর নাও ফিরতে পারে। যতই হোক নিজের বাড়ি ছেড়ে থাকাটাও তো কষ্টের।
যদি সে বাড়ি ফেরার চেষ্টা করে তবে পঞ্চায়েত বলে লোক এনে ওকে ফেলে মারব, নয়তো নিজে গলায় দড়ি দিয়ে ঝুলব, কিন্তু বিশুকে আর আমি ঘরে ঢুকতে দেব না। কথাগুলো বলে রেগে গসগস করতে করতে ধেনু সাঁওতালের ঘর থেকে বেরিয়ে এলো সুলতা। মন্টু বলল, কাকিমা, এ তুমি কি করলে? কাকা ছাড়া তোমার সংসার চলবে কি করে? কাকাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবার জন্য তোমাকে ডেকে নিয়ে এলাম, আর তুমি? তোর কাকা কবে সংসারটা চালালো রে? আমার সংসার তোর কাকার ভরসায় চলে না। ওই লোকের ভরসায় আমি পড়ে থাকলে না খেতে পেয়ে কবেই মরে যেতাম। এতদিন অনেক রকম অত্যাচার সহ্য করেছি রে, স্বামী বলে মেনে নিয়েছি সব অনাচার, কিন্তু আজ ও যা করেছে তা আমি কখনোই মেনে নিতে পারবো না। যে সুখ খুঁজতে ফুলমণির কাছে তোর কাকা গিয়েছিল, সেই সুখ নিয়ে এখানে এদের সঙ্গেই থাকুক। ওই রকম একটা লোককে আমার স্বামী বলতেও ঘেন্না করছে। জানো কাকি, ফুলমণির একটা ছেলেও আছে, বছর 5 বয়স, আর ফুলমণি খুব কাজ করে লোকের জমিতে, রোজের টাকা পায় বেশ ভালোই। গতর আছে মেয়েটার, একাই যা ইনকাম করে, কাকাকে আর খাটতে যেতে হবে না। শুনে ভেতরটা ঘেন্নায় ভরে যায় সুলতার। এ কেমন লোক, ছ্যা! সারা রাস্তা মনে আবোল তাবোল ভাবতে ভাবতে বাড়ি ফেরে সুলতা। দেখে ছোট মেয়েটা চিৎকার করে কাঁদছে। সুলতা বাঁশের কুটির সঙ্গে বেঁধে দিয়ে গিয়েছিল তাকে। বড় 2 মেয়ে দুয়ারেই শুয়ে ঘুমিয়ে পড়েছে। বেলা তো গড়িয়ে যায় প্রায়, এখন আর সে কি রাঁধবে? ছোট মেয়েটাকে কোলে নিয়ে বুকের মধ্যে চেপে ধরে খুব কাঁদতে ইচ্ছে করে, কিন্তু কাঁদে না সুলতা। তাহলে তার বুকের ভেতরে হৃৎপিণ্ডটাও কি শক্ত পাথর হয়ে গেছে? এক গাল ভাত চটকে নুন আর ফ্যান দিয়ে মেখে মেয়েটার গালে দেয়, নিজেও খায় একটু। খেতে ইচ্ছে না করলেও পেটের ভেতরে থাকা প্রাণটার জন্য খেতে বাধ্য হয়। দিন গড়িয়ে সন্ধ্যা নামে, সুলতা সন্ধে দেয় না আজ। প্রদীপ জ্বালাবার তেল নেই। বাইরে থেকে শাশুড়ির গলার আওয়াজ পায়, সারা পাড়ার লোককে বোঝাতেই ব্যস্ত। সুলতার কানে আসে তার শাশুড়ি বলছে, ছেলেটার দোষটা কোথায়? যার ঘরে এমন বউ থাকবে সে আর কী বা করবে? ছেলেটাকে কাছে ঘেঁচতে দেয় না তো, বছর বছর পেট করে বসে থাকবে। আরে বাবা, পেট হলে কি আর বরের কাছে শোয়া যায় না? এমন বউ বর কাছে গেলে চেঁচামেচি কান্নাকাটি। ওই জন্যই তো মারতো ছেলেটা বাধ্য হয়ে। পুরুষ মানুষ নিজেকে কতদিন আর সামলে রাখবে? আমরাও তো বর নিয়ে ঘর করেছি, কই আমাদের বরেরা তো এমন করেনি। আবার ধেনু সাঁওতালকে বলে এসেছে আমার ছেলেটা যেন এই বাড়িতে না ঢোকে। বলি, এটা কি ওর বাপের বাড়ি? এই বাড়ি আমাদের। আমার ছেলে যখন ইচ্ছে হবে তখন এই বাড়িতেই ঢুকবে। সুলতার ভীষণ হাসি পায়। মনে হয় শাশুড়ির কথার উত্তরে বলে আসেছে, বরের কাছে শুই না, এমনি এমনি বছর বছর পেট ধরছি। অমন মানুষকে পুরুষ মানুষ বলাও উচিত নয়। যে মানুষ বউ বাচ্চার পেটের খাবারের জোগাড় করতে পারে না, সেই মানুষ রোজ রাতে বউয়ের কাছে শুতে ঠিক আসে। নোংরা মদের গন্ধে সারা শরীর ভুরভুর করে। ঘেন্নায় সিটকে থেকেও নিজের শরীরটা খুলে দিতে হয় অমন লোকটার কাছে। তারপরও সেই লোক অন্য মেয়ে মানুষের কাছে যায়। দোষ হয় ঘরের বউয়ের। কিন্তু সে শাশুড়িকে এসব কিছু বলে না। বাইরে বেরিয়ে গিয়ে পাড়াশুদ্ধ লোকের সামনে বলে, আপনি চাইলেই ফুলমণিকে ঘরে বরণ করেও তুলতে পারেন। ফুলমণির একটা ছেলেও আছে, আপনার নাতির আশা পূরণ হয়ে যাবে। আর শুনেছি সে খুব খাটিয়ে মেয়ে, নিজেই একাই রোজগার করে আপনাদের পেট চালিয়ে দিতে পারবে। আমার চিন্তা করবেন না। আমার বিয়ের সময় পণ হিসেবে যে টাকা আর গয়নাগুলো আপনারা নিয়েছিলেন সেগুলো ফেরত দিয়ে দিলেই আমি এখান থেকে চলে যাব। ভাববেন না মেয়েগুলোকে আপনাদের কাছে রেখে যাব না, ওরা আমার অস্তিত্ব। ওদের আমার সঙ্গেই নিয়ে যাব। আর যদি আপনি টাকা গয়না ফেরত না দিতে পারেন তবে আপনার ছেলে এ বাড়িতে কখনো ঢুকবে না। যদি ঢোকে তাহলে কিন্তু পঞ্চায়েত থেকে থানায় যেতে আমি একটুও দেরি করব না। সুলতার শাশুড়ি কিছুক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে সুলতার মুখটা দেখতে থাকে। হয়তো বিশ্বাস করতে পারছিল না যে কোনোদিন সুলতা এরকম কথা বলতে পারবে। তারপরে নিজের মহিমায় ফিরে এসে সুলতাকে বলে, যত বড় মুখ নয় তত বড় কথা। বাপে একবারে লাখ লাখ টাকা দিয়েছিল বুঝি? আচ্ছা আচ্ছা, দেখবো এখন কতদিন তুই এভাবে চালাতে পারিস, কতদিন পেটে ধোয়া দিয়ে দিয়ে চালাতে পারিস সেটাও দেখব।
সুলতা শাশুড়িকে পাশ কাটিয়ে এগিয়ে যায় গৌরীদির বাড়ির দিকে। তখনও শুনতে পায় তার শাশুড়ি তাকে উদ্দেশ্য করে বলে চলেছে, খুব বার বেড়েছিস, যেখানে যাচ্ছিস ওইখানে বলে দেখ তোদের চারটে পেটের দায়িত্ব সে নিতে পারবে কিনা। জ্ঞান দিয়ে দিয়ে তো মাথাটা খেয়ে নিয়েছে হারামজাদি। সুলতার সত্যি একটু সাহায্যের প্রয়োজন আজ, অন্তত আজ রাতটুকুর জন্য। মেয়েগুলোর মুখে কিছু তো তুলে দিতেই হবে। ওরা কি আর পেটের অসহ্য খিদের জ্বালা সহ্য করতে পারবে? কিন্তু গৌরীদিকে সে কি বলবে? গৌরীদির নিজেরই যে জ্বালা কম নয়, শুধু সে মুখে ফোটায় না তাই। গৌরীদির বাড়ির সদর দরজাটা ঠেলে ভেতরে যেতেই থমকে দাঁড়িয়ে পড়ল সুলতা। গৌরীদির মেয়ে বুলটি, গায়ে কিছু নেই, সারা বাড়ি দৌড়াচ্ছে। অত বড় মেয়ে, গায়ে কিছু পড়বে না? কি চিৎকার চেঁচামেচি! গৌরীদি সুলতাকে দেখে বলল, ওরে সুলো, ধর মেয়েটাকে একটু। এরকম উলঙ্গ হয়ে ঘুরলে সারা পাড়ার লোক কি বলবে? সুলতা বুলটির সামনে গিয়ে বুলটির হাতটা ধরে বলে, জামাটা পরে নাও সোনামা, তা না হলে যে আমরা ঘুরতে যেতে পারবো না। জামা না পরে কি কেউ ঘুরতে যায়? তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে? সত্যি বলছো? একদম সত্যি। বুলটি চুপচাপ ভালো মেয়ের মতো জামা পরে নেয়। তারপর সুলতাকে বলে, কোথায় ঘুরতে নিয়ে যাবে আমায়? আমাকে মেলায় নিয়ে যাবে? পুতুল কিনে দেবে? বলো না। দেব তো, আগে মিষ্টি মেয়ে হয়ে ওষুধ খেয়ে নাও। বলে সুলতা গৌরীর হাত থেকে ওষুধ নিয়ে বুলটিকে খাইয়ে দেয়। সুলতা দেখে গৌরী দু চোখ বেয়ে জল পড়ছে অঝরে। বুলটি নিজের মনে খাবার খেতে থাকে, আর সুলতার কাছে আবদার করে না, চুপচাপ হয়ে যায়। সুলতার যখন বিয়ে হয় তখন বুলটি ওই বছর 7 তখন থেকেই বুলটির শারীরিক বার বৃদ্ধি ছিল বয়সের তুলনায় বেশ বেশি। কিন্তু 7 বছরের মেয়ে তখনও যখন তখন প্যান্ট ভেজাতো। চোখ মুখের চেহারা দিনে দিনে অন্যরকম হয়ে যেতে লাগলো। গৌরী বলে, তখন কত ডাক্তার ঘর করতাম, কিছুই তো হলো না। বেশি পাগলামো করলে ওই একটা ওষুধ দিয়ে দিই, ঠান্ডা হয়ে যায়। জানি না ওর ভবিষ্যৎ কি, আমরা আর কতদিন। নিজের বলে আর তো কেউ নেই যে ওর দায়িত্ব নেবে। একটা ভাই বোন কেউ থাকলেও হয়তো সে দেখত, কিন্তু সেও তো। সুলতা গৌরীর কাঁধে হাত রাখে, বলে, বুলটিকে রেখে তুমি মরতেও পারবে না দিদি। জমে এসে ফিরে যাবে তোমার কাছ থেকে। তোমার মতো বুলটির খেয়াল কে রাখতে পারবে? কোনো আত্মীয় স্বজন দায়িত্ব নেবে না, শুধু ওপর ওপর ভালোবাসা দেখাবে গো। অন্তর দিয়ে ভালো কজন আত্মীয় বাসে। গৌরী সুলতার দিকে ঘুরে বলে, আমি মরলে তুই দেখবি আমার মেয়েটাকে? বল না সুলো, দেখবি? আমি জানি তোর খুব মায়ার শরীর, তুই ঠিক যত্ন করে রাখবি আমার মেয়েকে। গৌরী সুলতার বুকে মাথা রেখে দুঃখে কেঁদে চলে, যে দুঃখের মলম সুলতার কাছে আপাতত নেই। গৌরী শান্ত হলে সুলতা ওদের বাড়ি থেকে বেরিয়ে আসে। আসার আগে গৌরী সুলতার শাড়ির কোচর ভরে মুড়ি ভরে দেয়, বলে, আজ রাতটুকু কাটা, কাল থেকে তোর চিন্তা তোকে একাই করতে হবে, নিজেকে শক্ত করতে হবে। শুধু মনের জোরে পেট ভরবে না, কিছু একটা করতেই হবে। আমি চাই না তুই চেয়ে চেয়ে জীবন কাটাস। যারা চাইতে না চাইতেই পেয়ে যায় তাদের জীবনে কিছু করে দেখানোর লড়াইটায় খামতি থেকে যায়। তাই আমার ইচ্ছে থাকলেও তোকে আর সাহায্য আমি করব না। তোর লড়াইটা তোকে লড়তেই হবে, জিতে দেখাতেই হবে। সুলতা বলে, আমি যে লোকের বাড়ি কাজ করতে চাই না দিদি। হাঁটুর ওপর কাপড় তুলে জমি রুইতেও যেতে পারবো না। বাপের ঘরে কষ্ট ছিল ঠিকই, কিন্তু হাজার কষ্ট থাকলেও মা কোনোদিনও লোকের বাসন মাজতে বেরোয়নি। বাবা বলতো, নিজের ঘরে বসে হাজার কাজ করো, তবুও তুমি রানী। পরের ঘরে কাজ করতে গেলেই তুমি চাকরানী। শেষে কি? কিন্তু ওই কাজগুলো ছাড়া আর তো কোনো রাস্তা খুঁজেও পাচ্ছি না। গরিব বাড়ির মেয়ে, বউ, অথচ গায়ে ভদ্র বাড়ির তকমা। পেটের ভাত জোটে না, অথচ কত ভাবছি নিজের মান সম্মান নিয়ে। এই গ্রামে ঘরে কে কটা বাসন মাজার লোক রাখেলো যে তুই লোকের বাড়ি কাজ করবি ভাবছিস? শহর পানে এসব কাজের দর, আর তুই 3-3টে মেয়ে নিয়ে পেটে একটা ছানা নিয়ে লোকের বাড়ি কাজ করার কথা ভাবিসও না। তোর জাতুত শ্বশুরের কাছে গিয়ে একবার কথা বল, ওরা কি বলে দেখ। মুড়ি ভরা শাড়ির কোচর দেখে তুলির বোনের মুখে হাসিতে ভরে উঠল।
একটু চিনি দিয়ে এক বাটি করে মুড়ি দিয়ে তাদের বসিয়ে ছোট মেয়েটার মুখে কৌটোর নিচে পড়ে থাকা একটু দুধ জল দিয়ে পাতলা করে গুলে দিল সুলতা। আজকে রাতটা পার হয়ে যাবে অন্ধকারেই। দু চোখের পাতা বুঝলেই কাল নতুন সকাল নিয়ে আসবে উজ্জ্বল আলো। সুলতা শরীরে ক্লান্তি নিয়ে শুয়ে পড়ে ঠিকই, কিন্তু ঘুম আসে না তার কিছুতেই। ছোট মেয়েটা এক নাগাড়ে দুধের খোঁজে সুলতার বুকে শুকনো স্তনের বোটা চুষে যায়। ব্যথা লাগে সুলতার, তবু ছাড়িয়ে নেয় না। যদি একটু দুধ মেয়েটার পেটে যায়। ঘুমন্ত মেয়েগুলোর মুখের দিকে দেখে সে, নিষ্পাপ শিশু এরা। তবু এত কষ্ট কেন দিচ্ছ এদের প্রভু? শুধু কি আমার পেট থেকে জন্মেছে বলেই ওদের এত কষ্ট পেতে হচ্ছে? নিজেকে নিজেই দোষারোপ করে সুলতা। মনে মনে ভাবে, হয় বাঁচার মতো বাঁচব, নয়তো চারজনেই মরব। এভাবে বাঁচা যায় কি? ঠাকুর পথ দেখাও। সুলতা শুনতে পায় দরজার বাইরে বিশুর গলার আওয়াজ, কিন্তু সে কি করে বাড়ির ভেতর ঢুকলো? সদর দরজা তো সে নিজে হাতেই বন্ধ করে এসেছিল। পরক্ষণেই মনে হলো এটা নিশ্চয়ই শাশুড়ি মায়ের কাজ। নিজের ছেলে যতই কালসাপ হোক, ঘরে তাকে দুধকলা দিয়েই পুষবেই। আসলে এই সব মায়েরা তো বিশ্বাসই করতে চায় না যে তার ছেলে আসলে সমাজের আবর্জনা, যাদের ঘরের ভেতরে রাখলে সারা ঘরবাড়ি নোংরা পচা গন্ধে ভরে যায়। এদের নিজেদের থেকে যত দূরে রাখা যায় ততই ভালো, কিন্তু কে বোঝাবে এদের? সুলতা শুনে তার শাশুড়ি মা খুব আস্তে আস্তে ছেলেকে সুলতার সন্ধেবেলা কথাগুলো বলছে। শুনে তার বর শ্রীমান বিশ্বনাথ শেঠ বলছে, ওই ছেলেমেয়ের এত সাহস, আমাকে পুলিশ দেখাচ্ছে, মেরে এখানেই চারজনকে পুঁতে দেব, লোকে চিহ্নও খুঁজে পাবে না। পরক্ষণেই সুলতার ঘরের দরজায় লাথি মারতে থাকে বিশু। সুলতার মেয়েগুলো আওয়াজে উঠে পড়ে। ছোট মেয়েটা চিৎকার করে কাঁদতে লাগে। সুলতার ভয় হাত পা ঠান্ডা হয়ে আসে। সে ঠাকুরের কাছে বসানো কাঁসারের পিলসুচটা হাতে তুলে নেয়। আজ যদি বিশু ঘরে ঢোকে তো সুলতা মোটেই পড়ে পড়ে মার খাবে না, উল্টে মারবে। তাতে যদি শাশুড়ি বরের ভিটে জায়গা না হয় তাও সে আজ কোনো মতেই মার খাবে না। পোক্ত কাঠের দরজা মদমাতাল বিশু ভেঙে উঠতে পারে না। নিজের জড়ানো গলায় চিৎকার করতে করতে বলে, আজ বেঁচে গেলি, কাল আর বাঁচবি না। তোকে আমার হাতে মরতেই হবে শয়তান মাগি। আমাকে পঞ্চায়েত দেখাচ্ছে, পুলিশ দেখাচ্ছে। কোনো পঞ্চায়েত, কোনো পুলিশ তোকে বাঁচাতে আসে আমি দেখব। সুলতা তিন মেয়েকে জড়িয়ে ঘরের এক কোণে বসে থাকে। বড় মেয়ে জানে বাবা ঘরে ঢুকলে মায়ের ওপর কেমন অত্যাচার হয়, তাই তার ছোট্ট বুকটাও ভয়ে আরও ছোট হয়ে গেছে। সে তার মাকে আঁকড়ে ধরে থাকে, বোঝাতে চায় যেন, তুমি ছাড়া আমাদের কেউ নেই মা। কিছুক্ষণ পর চারদিক শান্ত হয়। সুলতা মেয়েগুলোকে আবার ঘুমোতে বলে, কিন্তু সুলতার মেজ মেয়ে বলে ওঠে, মা আমার খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। সুলতা আর ধৈর্য রাখতে পারে না, চিৎকার করে ওঠে মেয়ের ওপর। ছোট্ট শরীরটা দু হাতে ঝাঁকিয়ে দিয়ে বলে, খা খা, আমাকেই খেয়ে নে, তোদেরও পেট ভরুক আর আমিও মরে বাঁচি। চোখ মুখ বন্ধ হয় নিমেষেই। তার আর কিছু বুঝুক বা না বুঝুক, মায়ের অপারগতা, মায়ের কষ্ট, মায়ের ভালোবাসাটা বোঝে। তাই মায়ের সঙ্গে যুদ্ধ করে সব কিছুর বিরুদ্ধে, এক পেট খিদের বিরুদ্ধে, বাবার নামক নিষ্ঠুর একটা নামের বিরুদ্ধে, ঠাকুমা নামক একজন স্বার্থপর কুৎসিত মনের ভালোবাসাহীন মানুষের বিরুদ্ধে। এই যুদ্ধে তারা হার মানে না। তারা হার মানলে যে তার মায়েরও হার। তার মাকে যে জিততে হবে, তাদেরকে যে মায়ের সঙ্গে থেকে মাকে জেতাতেই হবে। ভোরের আলো ফোটে। সুলতার ক্লান্ত শরীর নতুন রাস্তার খোঁজে উঠে পড়ে। বেঁচে থাকার তাগিদ তাকে এক জায়গায় বসে থাকতে দেয় না বেশিক্ষণ। নিজের কাছে এক টুকরো সোনা নেই, ঠাকুরের দুটো বাসন ছাড়া বেচার মতো আর কিছুই নেই। কিন্তু শেষে ঠাকুরের বাসন বেচে খাবে সে। তাহলে আর তার বিশুর মধ্যে তফাৎ কোথায়? হ্যাঁ, তফাৎ আছে। মেয়েগুলোর মুখে খাবার তুলে দিতে হবে। ঘরে যে একেবারে চাল বাড়ন্ত। ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে আসে সুলতা। দেখে শাশুড়ি সকাল সকাল চা বিস্কুট নিয়ে দুয়ারে বসে আছে। সুলতার পেছন পেছন তুলিও বেরিয়ে এসেছে। ঠাকুমার দিকে তাকিয়ে এসে মায়ের মুখটা দেখে। ঠাকুমা কেন এমন মা? আমাদের ভালোবাসে না কেন? একা একাই খায়। ছোট বোনটাকেও তো দুটো বিস্কুট দিতে পারে। সুলতা জানে তার শাশুড়ি কী চায়,
চায় সুলতা নিজের আত্মসম্মানটুকু বিসর্জন দিয়ে শাশুড়ির পায়ে পড়ে কাঁদুক, তার অসভ্য ছেলের কাছে হার মেনে নিয়ে কুকুরের মতো পড়ে থাকুক। কিন্তু এতদিন তো তাই করেছে সে। আর কতটা নিচু হলেই মানুষগুলোর প্রাণে একটু মায়ার সঞ্চার হবে? সুলতা আর নিচু হতে পারছে না। সে তুলিকে বলে, তুই বোনেদের খেয়াল রাখ, আমি এক্ষুনি তোদের খাবারের ব্যবস্থা করছি। যেমন করেই হোক সুলতাকে আজ কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ঝুমকি বৌদি যদি কিছু সাহায্য করতে পারে, এই কথা মনে হতেই সে হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বেরোতে সদর দরজার দিকে এগোলো। দরজা গোড়ায় দেখলো বিশু বেহুশ হয়ে পড়ে রয়েছে। মনের ভেতর কি ভীষণ ঘেন্না হলো সুলতার। মানুষ মানুষকে একদিনে যেমন গভীর ভালোবাসতে পারে না, তেমনই কারো প্রতি এত ঘেন্নাও একদিনে জমা হয় না। দিনের পর দিন সামনের মানুষটার খারাপ ব্যবহার, নোংরামো ভুলিয়ে দেয় যে কোনো একদিন হয়তো এই মানুষটাকে সে ভালোবেসেছিল। বিশুকে দেখে আজ আর সুলতার তাকে এখান থেকে ঘরে তুলে নিয়ে যাবার এতটুকু ইচ্ছে হলো না। তাকে ডিঙিয়ে সে বেরিয়ে গেল তার জাত্যুত শ্বশুরের বাড়ি। বড় রাস্তার ধারে 3 তলা বাড়ি সুলতার জাত্যুত শ্বশুরদের। লোহার মস্ত গেটের সামনে একজন পাহারাদার সবসময় বসে থাকে। শ্বশুরমশাইয়ের জমি জমার পাহাড়, তার উপর দাদার বিশাল ব্যবসা শহরে। কিসের ব্যবসা তা সুলতা জানে না। পাহারাদার সুলতাকে চেনে, অনেক দিনের পুরনো লোক সে। সুলতাকে ভেতরে যেতে দেয়। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে সুলতা ঝুমকি বৌদির ঘরের দিকে সোজা তাকায়। কাউকে দেখতে পায় না। তারপর এদিক ওদিক দেখতে লাগে। তারপর হঠাৎ জ্যাঠা শ্বশুরের গলার আওয়াজ পায়। ওনার বেশ বয়স হয়েছে, খুব বেশি হাঁটাচলা করতেও পারেন না। ঈশ্বর মন্ত্র জপের মালা এই নিয়েই থাকেন। সুলতা জ্যাঠা মশাইয়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে। কি ব্যাপার, এত সকালে কি দরকারে? দিদির সঙ্গে একটু দরকার ছিল আসলে। আমাকে বলো কি দরকার? সুলতা জানে ঝুমকি বৌদি নিজের শাশুড়ি শ্বশুরকে লুকিয়ে সুলতাকে সাহায্য করে। দাদাও কিছু জানতে দেন না নিজের বাবা মাকে। গরিব দুঃখীকে সাহায্য কোনোদিনই শম্ভুচরণ সেট করেননি, তাই তার কাছে সাহায্য চাইতে সুলতার একটু সংকোচ লাগে। দিদি বাড়িতে নেই? না। তোর কি দরকার সেটা বল। আসলে জ্যাঠামশাই, আপনি তো জানেনই আমাদের কেমন অবস্থা, তার উপর আবার আপনার ভাইপো এমন একটা কাজ। জানি তো, আর কিছু বলতে হবে না। সে কি এখনও ওই গ্রামেই? না, কাল রাতে বাড়িতে এসেছে, কিন্তু তোর বাড়িতে আসাতে তো আর আমাদের পেটগুলো ভরে যাচ্ছে না জ্যাঠামশাই। কিন্তু তোদের তো এরকম অবস্থা হবার কথা নয়। সব যদি বেচে খেয়ে নেয় তাহলে কোনো মানুষ কি করতে পারে? আর তোর শাশুড়ি তো যতটুকু জমি আছে সেটাও নিজের নামেই করে রেখেছে। ছেলেকে দিলে যদি ছেলে বেচে খায়, নামে থাকুক না মায়ের, তাতে তো অসুবিধা নেই। যদি জমির ধানটুকু ভাগ করে দিত তবু তো পেটে দুটো ভাগ খেতে পেতাম। ওই ছোট ছোট মেয়েগুলো পেটের জ্বালা নিয়ে পড়ে রয়েছে। আপনি যদি একটু সাহায্য করতে পারতেন আপাতত। ও আচ্ছা, ঠিক আছে, সে না হয় করে দেব, কিন্তু তুই তো মাঝে মাঝে আসতে পারিস এখানে। বয়স হয়েছে, একটু দেখাশোনা করে যেতে পারিস তো। জেঠিমা কি ওপরে? ঠাকুর ঘরে। তুই আমার কাছেটায় আয়, এখানে বস। সুলতার কেমন একটা ইতস্তত বোধ হয়। এত বড়লোক মানুষ সত্যি কি আমাকে ভালোবেসে কাছে ডাকছেন? সে নিজের জায়গায় দাঁড়িয়ে বলে, কয়েকটা টাকা যদি দেন। দেব তো, কাছে আয়, নিয়ে যা। আমি তো তোকে সাহায্য করতেই চাই, জানিসই তো আমি বেশি নড়াচড়া করতে পারি না। সুলতা বাপের বয়সী মানুষটাকে বিশ্বাস করে কাছে এগিয়ে যায়। মুহূর্তের মধ্যে সুলতাকে তার জ্যাঠা শ্বশুর নিজের দুহাতের মধ্যে জড়িয়ে টেনে ধরে মুখে বলে, খেতে পাস না তবু শরীরে এত আগুন কেন? সুলতা নিজেকে ছাড়ানোর চেষ্টায় ব্যাহত হয়। বুড়ো মানুষটা চেপে ধরে তাকে সুলতার বুকের কাপড় সরিয়ে সহজেই নিজের মুখ গুজে দেয় সুলতার স্তনের ওপর। নিমেষেই যেন ছিঁড়ে খেয়ে ফেলতে চায় সুলতাকে। সুলতার ভয়ে গলার আওয়াজ বেরোয় না। সে নিজের দুহাত দিয়ে পিশাচটাকে ঠেলে সরাতে থাকে নিজের শরীর থেকে। অদ্ভুত ক্ষমতায় জ্যাঠা শ্বশুর নামক রাক্ষসটা সুলতাকে শক্তিতে হারিয়ে দেয়। সুলতার গায়ে থাকা সুতির জামার হুকগুলো ছিঁড়ে তার শরীর অনাবৃত হয়ে যায়। সুলতা কাঁদতে লাগে, ভয়ে জড়ানো গলায় চিৎকার করে বলতে থাকে, আমাকে ছেড়ে দিন, আমার কোনো টাকা চাই না, কোনো সাহায্য চাই না, আমাকে যেতে দিন।
এমন সময় সুলতার জেঠি শাশুড়ি তাদের দেখতে পেয়ে বলে ওঠেন, কি হচ্ছে এখানে? হারামজাদি, নিজের বরকে ধরে রাখতে পারিসনি, নিজের ঘর ভেঙেছিস, এবার আমার ঘরে এসে হাজির হয়েছিস, নিজের রূপ দেখিয়ে আমার সব কেড়ে নিতে চাস। মুহূর্তেই সুলতাকে ঠেলে দূরে সরিয়ে দেয় তার জ্যাঠা শ্বশুর। সুলতা তাড়াতাড়ি নিজের কাপড় জামা ঠিক করতে করতে বলে, জেঠিমা, আমাকে ভুল বুঝো না, আমি এখানে একটু সাহায্যের জন্যই এসেছিলাম, কিন্তু তোমাদের কাউকে দেখতে পাইনি। উনি জোর করে। সুলতা জেঠি শাশুড়ি চিৎকার করে ওদের পাহারাদারকে ডেকে পাঠালেন। সে আসলে তাকে বললেন, একে আর কখনো এ বাড়িতে ঢুকতে দেবে না। আমার ঘরে ঢুকে আমার গয়না চুরি করতে গিয়ে ধরা পড়েছে। সুলতা চুপ করে শুধু ওনার মুখটা দেখে, মিথ্যে অপবাদের প্রতিবাদ করে না। সে গরিব, গরিব মানুষের সত্যি টাকার কাছে মিথ্যে হয়েছে এক পলকেই, আর বড়লোক ঘরের মিথ্যে সত্যি হয় নিমেষেই। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় সুলতাকে। তার চোখের সামনেটা ঝাপসা হয়ে আসে। অভুক্ত গর্ভবতীর মাথাটা খুব ঘুরতে থাকে। সব কিছু অন্ধকার হয়ে যায় সুলতার। রাস্তার ওপর পড়ে যায় সে। যখন জ্ঞান ফেরে সুলতা দেখে সে গ্রামের কালীমায়ের মন্দিরে শুয়ে, মাথাটা এখনো ঝিম হয়ে রয়েছে। দূরে দেখে গোসাই গিন্নি আর মন্দিরের পুরুত মশাই কি যেন কথা বলছে। উঠে বসে সে। তাকে দেখে কাকিমা তাড়াতাড়ি এসে বলেন, এখন ঠিক আছিস? সুলতা কথা বলতে পারে না, মাথা নিচু করে বসে থাকে। গোসাই গিন্নি সুলতার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করে, পেটে সকাল থেকে কিছু পড়েনি তো মনে হয়, আমার বাড়ি চল, দেখি তোকে কি দিতে পারি। সুলতা নিজের চোখের জলকে আটকে রাখতে পারে না। শ্রাবণের ধারার মতো সে অঝরে ঝরতে থাকে। বড় বৌমা বাড়ি থেকে ফেরার সময় তোকে রাস্তায় পড়ে যেতে দেখে পাশাপাশির লোকজনদেরকে ডেকে তোকে মায়ের মন্দিরে শোয়ায়, তারপরে আমাকে ডেকে নিয়ে আসে। আমি এখানে এসে তোকে বাড়ি পাঠিয়েছি তোর জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে। সুলতাকে সঙ্গে নিয়ে গোসাই গিন্নি বাড়ির দিকে এগোয়। যেতে যেতে সুলতাকে বলে, পুরুত মশাইকে বলছিলাম তোর কথা, মন্দিরে ধোয়া মোছা করে দিতিস, পুজোর চাল বাতাসা থেকে তোকে যদি কিছু দিত, কিন্তু রাজি হলো না। বলল যা পুজো পড়ে তাতে নাকি ওনার সংসারই চলে না, তাই মন্দিরের কাজের জন্য লোক রাখতে তিনি পারবেন না। সুলতা চুপ করে শোনে, কোনো কথা বলে না, যেন আগে থেকেই সে জানতো যে পুরুত মশাই নাই বলবে। তার জন্য আজ তো সব রাস্তাই বন্ধ। গোসাই গিন্নির বাড়ির মন্দিরের কাছেই, বেশি দূর হাঁটতে হয় না। বাড়িতে ঢুকতেই ওনার বড় বৌমা সুলতার জন্য এক গ্লাস শরবত নিয়ে আসে। বসার জন্য মোড়াটা এগিয়ে দেয়। গোসাই গিন্নি বৌমাকে বললেন সুলতার জন্য একটা ব্যাগে একটু চাল আলু ভরে দিতে। শরবতটুকু এক নিঃশ্বাসে শেষ করে সুলতার শরীরটা যেন আবার প্রাণ ফিরে পেল। গোসাই কাকিমার বৌমা বেশ খানিকটা চাল, ডাল ও কয়েকটা আলু একটা প্যাকেটে ভরে সুলতার হাতে দিতেই সুলতা গোসাই কাকিমার পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করতে গেল। কাকিমা বাধা দিয়ে বলল, কি করিস রে, ওসব করতে হবে না, আজকের দিনটা না হয় এভাবে চলল, কাল খাবি কি ভেবে দেখেছিস? মানুষ ঘরে আর কিছু না হোক দুটো গরু ছাগলও তো পুষতে পারে, হাঁস মুরগি পুষলেও তো দুটো ডিম বিক্রি করে খেতে পেতিস। বাগদি বাড়ির বউগুলো কত কষ্ট করে দেখেছিস, মাঠে মাঠে ঘুরে গোবর তুলে এনে ঘুঁটে দেয়, ঘুঁটে বিক্রি করে পেট চালায়। নিজেদের পেটের ব্যবস্থা তো নিজেদেরই করতে হবে বাছা, ছোট কাজ করব না বলে বসে থাকলে চলবে? গোসাই গিন্নির দেওয়া চাল আলুর মূল্য সুলতার কাছে যে কতটা তা শুধু সুলতার তার ঈশ্বরই জানে। কিন্তু কাকিমার কথাটা কানে যেতে সে আবার খানিক হতাশ হয়ে বলল, এককালে তো সবই ছিল কাকিমা, গরু ছাগল হাঁস, কিন্তু জুয়ার টাকা মেটাতে একে একে তো সবই বেঁচে খেয়েছে। দুটো টাকা তো হাতে পেতাম না, শুধু খেটেই মরতাম গরু ছাগলের পেছনে। হাঁসের ডিম বিক্রি করলেই মা ছেলেকে জানিয়ে দিত, ওইটুকু টাকা বের করে নেবার জন্য রোজের অশান্তি, টাকা না পেলেই মার। আমি কোন দিকে যাব কাকিমা? কখনো গরুর একটু দুধ আমাদের দিত না মা, সব বিক্রি করতো নিজে। আমার তুলিকে দিনের পর দিন সাগু খাইয়েছি, মেয়েকে দুধ দেবার ইচ্ছে হলে মায়ের ঘর থেকে চুরি করে খাইয়েছি। এভাবে কি মানুষ বাঁচতে পারে? ছোট ছোট মুখগুলো দেখলে কি মানুষের মায়া হয় না? নিজেরই তো নাতনি ওরা। আপনি বাঁচলে বাপের নাম বুঝলি? তোর শাশুড়ি তোদের কথা ভাবলে নিজে খাবে কি? তোর বর তার মায়ের প্রতি কোনো দায়িত্বটা পালন করেছে,
ওই মানুষটার যদি আজ একটা রোগ হয়, কেউ একজন নেই যে ডাক্তার ওষুধের ব্যবস্থা করবে। তবে এতটাও স্বার্থপর হওয়া উচিত নয়। মানুষ মানুষের জন্য ভাববে না? যতই নিজের প্রয়োজন থাক, তবুও একজনকে এত কষ্ট পেতে দেখে কি করে চুপ করে থাকে জানি না। ছেলে যে কেমন সে তো সবই জানে, তাও ছেলেকেই কেন যে সমর্থন করে। কোনো মায়েরই সন্তানের প্রতি এতটাও দুর্বল হওয়া উচিত নয় যাতে সে তার সন্তানের করা অন্যায়ের প্রতিবাদ করতে ভুলে যাবে। যা বাড়ি যা, তাড়াতাড়ি করে ভাতটা করে মেয়েগুলোর মুখে গিয়ে দিকে যা। বাচ্চাগুলোর জন্ম দিয়েছিস শুধু, তাদেরকে না পারিস ভালো খাবার দিতে, না পারিস ভালো পড়তে দিতে, শুধু শুধু ওই কচি প্রাণগুলোকে কষ্ট দিচ্ছিস। সেদিন বলেছিলাম বলে খুব খারাপ লেগেছিল। আমি ভালো কথাই বলেছিলাম, যেগুলোকে হাতে করে বড় করছিস সেগুলোর জন্যই ভাব। পেটেরটাকে আবার নতুন করে পৃথিবীতে এনে আর কষ্ট বাড়াস না। ঠিকই বলেছ কাকিমা, আমাকে ক্ষমা করো। আমি সেদিন আমার কথা আলাদা। আমি অন্যের ভরসায় ছেলে মেয়েদের জন্ম দিইনি। আমার স্বামীর ক্ষমতা ছিল, এখনও আমরা নিজেদেরটা নিজেরাই চালাই। তোর কাকা এখনও টিউশনি করে যা উপায় করে আমাদের দুজনের পেট ভালোই চলে যায়। ছেলেমেয়ের ভরসায় পড়ে নেই আমরা। আমার ছেলেরাও উপায় করে ভালো, চাইলে 2-3টে বাচ্চা মানুষ করতে পারবে তারা। তবু আমি চাই না গন্ডাগুচ্ছের বাচ্চা হোক ওদের। আমার বৌমারা কি বাচ্চা তৈরির মেশিন নাকি? আমি অতগুলোকে একা মানুষ করতে পেরেছি বলে ওদেরকেও তাই করতে হবে? নিজেদের যদি একান্ত খুব ইচ্ছে হয় তাহলে না হয় আর একটা করে নেবে, তা বলে বছর বছর হবে নাকি? আমাদের সময় আটকানোর ব্যবস্থা ছিল না, এখন তো সব রকম ব্যবস্থা হয়েছে। সুলতার মুখ নিচু হয় আপ্য না হতেই। সত্যি তো, যাদের খাওয়াবার ক্ষমতা নেই তারা এতগুলো ছেলেমেয়ের জন্ম দেয় কি করে? মুখে বলে কালই তো হাসপাতালে গিয়ে বাচ্চাটা নাবিয়ে আসবো কাকিমা। বেরিয়ে আসে সুলতা ওদের বাড়ি থেকে। 2 চোখ বেয়ে জলের ধারা যেন থামতেই চায় না। কি অদ্ভুত কষ্ট, গলা বুক বুঝে আসতে চাইছে। যে ভিতরে রয়েছে সে কি ভয় পাচ্ছে? সে কি মরতে চায় না? কিছুটা এগিয়ে আসার পর পিছন থেকে গোসাইগিনের বড় বৌমা সুলতাকে ডাক দেয়। দিদি, মা যাই বলুক, তুমি এই বাচ্চাটা নষ্ট করবে না। যে যার নিজের ভাগ্য নিজে নিয়ে জন্মায়, নিজের খাবারের ব্যবস্থা করেই সে জন্মাবে। কত মানুষ একটা বাচ্চার জন্য কি না করছে, ঠাকুরের দুয়ারে দুয়ারে হত্যে দিয়ে পড়ে রয়েছে, বছরের পর বছর কেঁদে চলেছে, তবু তাদের কোল ভর্তি হয় না। আর সে তো তোমার কাছে এসে গেছে, আর তুমি তাকে নাবিয়ে দেবে বলছো, মেরে ফেলবে বলছো। কি করব বোন বলো? আমার যে ক্ষমতা নেই, ওই মানুষেরও তো কোনো ভরসা নেই। বাচ্চাগুলোকে কি করে মানুষ করব বলো? যে আসছে তাকে আসতে দাও। বাচ্চা না নেবার হলে আগেই তো অপারেশন করিয়ে নিতে পারতে। বাচ্চা আসার পর তাকে গর্ভের মধ্যে মেরে ফেলাটা পাপ, অন্যায়। তাকে জন্ম দিয়ে খেতে দিতে না পারাটা আরও বেশি পাপ। গরিব বাড়ির সন্তান করে সমাজে অবহেলিত করে ফেলে রাখাটা আরও বেশি অন্যায়। দিদি, তোমাকে আমি একটা জায়গায় একজনের বাড়িতে পাঠাবো, তুমি যাবে? কোথায় বোন? আমার মাসির বাড়িতে। যাদের সব আছে কিন্তু একটা সন্তানের জন্য মাসির ছেলে আর বউ কি না করছে।